আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের গতকালকে গ্রুপে সুন্দর একটা ইসিজি দিয়েছিলেন এক ভাই, তানভীর ভাই। তো আমাদের তানভীর ভাই ইসিজিটা খুবই গুরুত্বপূর্ণ ইসিজি ছিল। তো ইসিজিটা দেখার সাথে সাথেই আমি কমেন্ট করছি। নর্মালি আমি কমেন্ট সাধারণত পরে করি, যে আমাদের বিভিন্ন ভাই বোনরা আছেন তারা কমেন্ট করবে, তারপরে আমি সাধারণত কমেন্ট করি, বা অন্যান্য স্যাররাও কমেন্ট করে পরে। তো ওই ইসিজি যেহেতু খুব খারাপ ছিল, পেশেন্টের হিস্ট্রিও খারাপ ছিল। পেশেন্ট হচ্ছে 60 বছরের একটা একজন পেশেন্ট। তার হচ্ছে আগে থেকে নুন কেস অফ দ্য সিওপিডি ছিল। এখন কমপ্লেন হচ্ছে ব্রেথলেসনেস, এবং এই পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ছিল 56%। এই পেশেন্টের ইসিজিটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পেশেন্টের ইসিজি। তো আমরা একটু দেখি ইসিজি ডায়াগনোসিসটা। দেখেন, এই হচ্ছে পেশেন্টের ইসিজি। এখানে যদি আমরা দেখি যে পেশেন্টের হিস্ট্রিটা, তো আমি বলেই নিলাম, হিস্ট্রিটা ওই ভাই লিখেও দিছে, আমাদের তানভীর ভাই হিস্ট্রি যে লিখে দিছে। এখানে দেখেন যে পেশেন্টের বয়স হলো 60 বছর, নুন কেস অফ সিওপিডি, কমপ্লেন করতেছে ব্রেথলেসনেস, এখন অক্সিজেন স্যাচুরেশন আছে 56%। এই পেশেন্টের ডায়াগনোসিস কী হবে এবং এর ম্যানেজমেন্টটা কী হবে? তো অনেকেই গতকালকে যে ইসিজিতে কমেন্ট করছিল, তো এই ভাই কোনো কারণে ইসিজিটা হয়তো বা ডিলিট হয়ে গেছিল, মানে পোস্টটা ডিলিট করে ফেলছিল। তো আমি আজকে আবার গেলাম, যাই দেখি যে পোস্টটা নাই। তারপরে ভাইকে আবার বললাম যে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে এটা কালকে ডায়াগনোসিসের অনেক কিছুই লিখছে। তারপরে আমি ওই ভাইকে বললাম যে পোস্টটা আবার একটু দেন, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মেডিকেল ইমার্জেন্সির ভিতরে পড়ে। কারণ এটা আমি ফাইনাল ডায়াগনোস করছিলাম যে ওনার তো সিওপিডি আগে থেকেই ছিল। তো এই পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। অনেকেই প্রশ্ন করছিল যে এটা পালমোনারি এম্বোলিজম হইলে যে সবসময় আগেই অনেকে এটা জানে, সেটা হলো S1, Q3, T3। তো এখানে তো সেটা নাই। একজন আমাকে প্রশ্ন করছিল যে ভাই এখানে তো S1, Q3, T3 তো নাই, তো এটা কিভাবে, হাউ পালমোনারি এম্বোলিজম? তো আসলে ভাই অ্যাকচুয়ালি পালমোনারি এম্বোলিজম ইসিজি অনেকগুলো ফিচার আছে, অনেক। এটা হচ্ছে অনেক ওল্ড একটা ফিচার, যে এটা হচ্ছে মাত্র 20% থাকতে পারে। S1, Q3, T3 এটা মাত্র 20% থাকতে পারে। কিন্তু কিছু কিছু ফিচার আছে যে ফিচারটা অনেক বেশি। যেমন এই ইসিজিতে কি আছে, আমরা এমন ফিচার আছে 99% ফিচার পাওয়া যাবে। যদি 100টা পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট লিস্ট করা হয়, 100 জন পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট নেওয়া হয় এবং তাদের ইসিজি করা হয়, এদের ভিতরে অ্যাবাউট 99% পেশেন্ট তো এটা কলা ছিল। তো 99% ফিচার যেহেতু পাওয়া যায়, তো সেই ফিচারও কিন্তু আছে। তো এই ইসিজিতে 99% ফিচার নাই। এই ইসিজিতে যে ফিচার আছে তার ভিতরে মানে, এবং কিছু কিছু পেশেন্টের ফিচার থাকে 50%, কিছু পেশেন্টের ফিচার থাকে 44%। যেমন এখানে 44%-এর যেটা, সেই ফিচারটা কিন্তু আছে। হ্যাঁ, এই ফিচারটা আছে। সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো, যে ইসিজিটা একটু দেখি সকলেই, 1 মিনিট। এই ইসিজিতে তাকান, দেখেন
আগে ইসিজিটা ঠিক আছে কিনা সেটাকে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে ইসিজিটা করা ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেকেই বলছিল এটা আসলে আবার রংলি প্লেসমেন্ট কিনা অথবা ডেস্কটকারি আছে কিনা, সেইটা অনেকে মনে করছিল না এটা রংলি প্লেসমেন্ট না ডেস্কটকারিও না, এখানে পি প্রেজেন্ট আছে এবং এভিআর এই যে হচ্ছে এভিআর এর পিটা নেগেটিভ আছে, যদিও কিউআরএস কমপ্লেক্স এখানে পজিটিভ, বাট পেশেন্টের পি কিন্তু ঠিকই নেগেটিভ। এখন আমরা কিউআরএস কমপ্লেক্স পজিটিভ বা এসটি সেগমেন্ট এলিভেশন থাকতে পারে ইন এভিআর, বিভিন্ন কজের থাকতে পারে, যেমন এখানে সেই কজ আছে। যেমন এই ইসিজিতে যেই ফিচারটা আছে দেখেন এখানে আমার দেখেন 1 এ আর এর হাইটের চাইতে এস এর হাইট বা এস এর গভীরতাটা বড়, 1 এবং 2 নম্বরও আমার কি আর এর হাইটের চাইতে এস এর গভীরতাটা বড়, হ্যাঁ বড়। তার মানে হচ্ছে এখানে 1 এবং 2 দুই জায়গায় আর এর হাইটের চাইতে এস এর গভীরতাটা বড়। দ্যাটস মিন এটা হচ্ছে আমার এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এই সিতে কি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, এরকম যে কোনো অ্যাক্সিস ডেভিয়েশনে নর্মালি এই এভিআরে নর্মালি আমার এই যে এসটি সেগমেন্ট এলিভেশন অথবা কিউআরএস কমপ্লেক্সটা উপরে থাকে, উপরের দিক। নর্মালি কিউআরএস কমপ্লেক্স ইন এভিআর সবকিছুই নর্মালি নিচে থাকে, বাট এরকম যে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন, সেটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হোক, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন হোক অথবা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হোক, যে কোনো অ্যাক্সিসে এর অ্যাক্সিস ডেভিয়েশনে আমার এরকম থাকে। তো সেই ফিচারে এখানে আমরা যেটা দেখতেছি যে 1 এবং 2 দুই জায়গায় কি আর এর হাইটের চাইতে এচ এর হাইট, এচ এর গভীরতাটা বেশি। দ্যাটস মিন এটা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন আছে। ওকে ফাইন, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন পাইলাম নাম্বার 1। নাম্বার 2 দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন আমাদের ভোল্টেজ ক্রাইটেরিয়া ইসিজিটা করা হয়েছে, এটা কিন্তু দেখেন স্পষ্টভাবে লেখাই আছে যে এটা হচ্ছে পেপার স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 25 মিলিমিটার অতিক্রম করছে এবং 10 মিলিমিটার পার মিলিভোল্ট। হ্যাঁ, প্রত্যেক মিলিভোল্টে সে 10 মিলিমিটার তার উচ্চতাটা হবে। তার মানে এখানে আর যে উচ্চতাটা হওয়ার কথা সেটা হবে কত, অবশ্যই মিনিমাম 10 মিলিমিটার, কিন্তু সেটা এখানে না। এটা একটা লো ভোল্টেজ ইসিজিও বটে, এটা কি একটা লো ভোল্টেজ ইসিজি। তার মানে আমরা যদি দেখি অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা, সেটা এখানে আছে, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন আছে এবং ভোল্টেজ ক্রাইটেরিয়া এখানে পেশেন্টের সমস্যা, কারণ আমার এখানে মেশিনের সমস্যা না, মেশিনে ঠিকই এখানে 10 মিলিমিটার শো করতেছে। দেখেন এখানে যে 10 মিলিমিটার পার মিলিভোল্ট, এখানে মেশিনে আমার 10 মিলিমিটারই শো করতেছে এবং পেশেন্টের আমার কি হ্যাঁ আর এর হাইটটা 10 মিলিমিটার নাই। দ্যাটস মিন এখানে ভোল্টেজ ক্রাইটেরিয়া প্রবলেম, কার পেশেন্টের সমস্যা। এমনি নর্মাল সে যে ক্রাইটেরিয়াটা ছিল ইসিজিতে যে ভোল্টেজ ক্রাইটেরিয়া সেইটা সে ঠিকই আছে, কিন্তু পেশেন্টের ভোল্টেজ ক্রাইটেরিয়া ঠিক নাই, কারণ পেশেন্টের সমস্যা হওয়ার কারণে এখানে আর এর হাইটটা কম, এস এর হাইটটা বড়। সুতরাং একটা লো ভোল্টেজ ইসিজি ক্রাইটেরিয়াও বটে। তাহলে একটা পাইলাম হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, 2 নম্বর লো ভোল্টেজ ইসিজি পাইলাম। আর একটা দেখেন এখানে দেখেন এখানে আমার পি যে হাইটটা দেখেন, পি দেখছেন এখানে দেখেন সকলে স্পষ্টভাবে পিটা দেখা যায়। এখানে পিটা আমার এত বড় যে আর এর চাইতে আমার পিটা বড়। নর্মালি আমরা পিটা কোথায় দেখি, যেহেতু এখানে কোনো রিদম লিড আমার যদিও রিদম লিড আছে নিচে, ওই যে নিচে আছে, নিচেও যদি দেখি আমার আর এর হাইট এবং এখানে নিচে যেটা পিটা আছে, এই যে দেখেন এখানেও আমার আর এবং পি। নর্মালি সবসময় আমরা কোথায় পিটা দেখব, পিটা সবচেয়ে ভালো দেখা যায় নর্মালি আমরা জানি লিমলিট, যেখানে আমরা কিন্তু এখানে আমার এই রিদম লিডটা আবার 5 মিলিমিটার পার মিলিভোল্টে করা, যার জন্য আমরা এটা ভালো পির হাইটটা ভালো পাবো না, বা আর এর হাইটটা ভালো পাবো না। সুতরাং এখানে সবচেয়ে ভালো দেখা যাবে। এখানে দেখেন 2 যেহেতু একটা রিদম লিড, এখানে যদি দেখি আমার আর এর হাইটটা যত তার চাইতে পির হাইটটাই বড় মনে হচ্ছে। নর্মালি পির হাইটটা কত থাকবে, নর্মালি আমরা জানি হাতের বাম পাশে পির হাইটটা থাকবে ম্যাক্সিমাম লেস দ্যান 2.5 মিলিমিটার চাইতে কম, অবশ্যই লেস দ্যান, অনেকে 5 মিলিমিটার মনে করে, বাট না, এটা অবশ্যই লেস দ্যান 2.5 মিলিমিটারের চাইতে কম হবে লিম লিডে, আর চেস্ট লিডে হবে 1.5 মিলিমিটার চাইতে কম। সুতরাং সেই দৃষ্টিতে এখানে দেখেন আমার যে
টল পি আছে। টল পি নর্মালি কোথায় থাকে, যেহেতু এই পেশেন্টের হিস্ট্রিতে ছিল, আমার কি পেশেন্টের হিস্ট্রিতে ছিল যে সিওপিডি, তার দ্যাটস মিন এটা পি পালমোনালি অথবা পি পালমোনেল, অথবা কর পালমোনালি, এই সমস্ত জায়গায় সাধারণত আমরা কি যে পি বড় পাই, লম্বা পাই, যেটাকে আমরা বলি টল পি, যেটা হচ্ছে ইসিজি ডায়াগনোসিস। সাধারণত এটা আমরা কর পালমোনাল বলতে পারবো না, কর পালমোনাল বলতে হলে ইকোর ফাইন্ডিংসটা লাগবে। নর্মালি ইসিজি দেখে আমরা পি পালমোনাল বলবো, এটা রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্টের কারণে এটা হয়েছে, যেহেতু পেশেন্টের সিওপিডি আছে। সুতরাং এটা অবশ্যই কি হবে, এটা আমার হচ্ছে রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্ট। ওকে ফাইন, তো আমরা এখানে রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্টও পাইলাম। তাহলে 1 নাম্বার যেটা পাইলাম সেটা হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন পাইছি। 2 নাম্বার যেটা পাইছি লো ভোল্টেজ ইসিজি পাইছি। তো লো ভোল্টেজ ইসিজি সিওপিডি তো আমরা কি জানি যে লো ভোল্টেজ ইসিজি থাকে, সবকিছু মিলে যাচ্ছে। মানে ইসিজি দেখে যে সবকিছু সহজে ডায়াগনোসিস করা যায়, এটা দেখেন তার নমুনা। তো আমরা দেখেন, আমরা মেইন ডায়াগনোসিস যাওয়ার আগে আমরা বলে নিচ্ছি যে কোনটা কোনটা আমরা পাইলাম। 1 নাম্বার আমরা যেটা পাইলাম এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, 2 নাম্বার হচ্ছে লো ভোল্টেজ ইসিজি, 3 নাম্বার হচ্ছে পি পালমোনারি অথবা রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্ট। এটা আমার হাতে লিম লিডে পাইলাম। আচ্ছা, এরপরে আমরা চেস্ট লিডে যাই। চেস্ট লিডটা দেখি, দেখেন সুন্দর মতো চেস্ট লিড, লিম লিডে। আর একটা জিনিস দেখি, লিম লিডে আর কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। হ্যাঁ, লিম লিডে আর একটা জিনিস অ্যাবনর্মালিটিস আছে, সেটা হচ্ছে এখানে পিআর সেগমেন্টটা দেখেন। একটা হচ্ছে পিআর ইন্টারভাল, আমরা সকলেই জানি পিআর ইন্টারভাল কাকে বলে। পি থেকে বিগিনিং অফ দ্য পি থেকে আর পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা পিআর ইন্টারভাল বলি। আর পিআর সেগমেন্ট কাকে বলে, পিআর সেগমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমার পির শেষ যেখানে, ইন্ট অফ দ্য পি থেকে আর পর্যন্ত যে দূরত্ব সেইটাকে বলা হয় পিআর সেগমেন্ট। এই যে বিগিনিং অফ দ্য পি থেকে আর পর্যন্ত সেটা পিআর ইন্টারভাল। আর ইন্ট অফ দ্য পি যেখানে পি শেষ, সেখান থেকে আমি যদি মার্জিনটা নিই আইসোলেটেড লাইন বরাবর, তাহলে এখানে পিআর সেগমেন্টটা ডিপ্রেশন আছে। কোথায় আছে, এই যে 2-তে, 2, 3 এভিএফ, এই সমস্ত জায়গায় আমার পিআর সেগমেন্ট ডিপ্রেশন আছে। দ্যাটস মিন এইটা হচ্ছে কি, এইটা যে আমার রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্ট, সেটাও আমার কনফার্ম হইল। সাধারণত পিআর সেগমেন্ট সেটা ডিপ্রেশন থাকে, এই যে রাইট আর্টিরিয়াল ইনলার্জমেন্ট, সিওপিডি, ব্রঙ্কিওলেজমা, এমফাইসিমা, এই সমস্ত জায়গায় এটা থাকে। আচ্ছা, এবার চেস্ট লিডে চলে আসি। দেখেন সুন্দর জিনিস, চেস্ট লিডে কি আছে, চেস্ট লিডে যেটা আছে সেটা B1 এ দেখেন। B1 এ নর্মালি আর আমরা জানি লেস দ্যান সাধারণত 1 মিলিমিটার বা ম্যাক্সিমাম 1 মিলিমিটার থেকে কম থাকে। আর এখানে দেখেন আর বিশাল বড় আর, এখানে আরটা কত বিশাল বড় আর, বিশাল বড় আর। নর্মালি আর থাকে কত, B1 এ আর থাকবে অবশ্যই লেস দ্যান কত 1 মিলিমিটারের চেয়ে কম। তো এখানে আর আছে বিশাল বড়, কত এখানে অ্যাবাউট 8 মিলিমিটার বা 9 মিলিমিটার এরকম আছে। 5 আর উপরে আছে 2, 7 আর এখানে আছে 3, তো 8 মিলিমিটারের মতো আছে। আচ্ছা, তো নর্মালি আমরা যদি B1 এর আর এর যদি ক্যারেক্টারটা যদি দেখি, আরটা থাকবে লেস দ্যান 1 মিলিমিটার আর এস এর গভীরতা থাকবে অবশ্যই বড়। নর্মালি আর এর চাইতে এস এর গভীরতা বড় থাকবে V1 এ। তো এখানে যদি তাকাই, এখানে দেখা যাচ্ছে যে আর এর চাইতে আমার এস এর গভীরতা ছোট, উল্টো হয়ে গেল। দ্যাটস মিন এখানে আরটা হচ্ছে প্রমিনেন্ট আর ইন V1। এটা অন্যতম একটা সাইন হচ্ছে RBBB। এটাকে আমরা এটা কিউরাস কমপ্লেক্সটা হোয়াইট না ন্যারোই আছে, সুতরাং এটাকে আমরা ইনকমপ্লিট RBBB বলতে পারি, অথবা এটাকে RSR প্যাটার্নও বলা যায়। এখানে একটা স্মল আর ডি, তারপর একটা এস, তারপর বড় একটা প্রমিনেন্ট আর আছে। সুতরাং এটা RSR প্যাটার্নও বলে। জাসমিন এটা একটা ইনকমপ্লিট RBB বলা যায়। RBBB। আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে নর্মালি আমরা যে জানি সেটা হাইট অফ দ্য প্রোগ্রেসিভলি ইনক্রিজ, আস্তে আস্তে বাড়ার কথা। সেইটা এখানে নর্মালি V5 V6 এ যদি তাকাই, এখানে কিন্তু একটা জিনিস সেটা নাই। সেটা কি, V5 V6 এ যে প্রমিনেন্ট যে আর থাকার কথা, এসটা হলো ছোট থাকার কথা। কিন্তু V5 V6 এ যদি তাকাই, এখানে দেখেন যে আর এর চাইতে আমার এস এর উচ্চতাটা,
এখানে আর যত বড় তার থেকে এস এর গভীরতাটা এখানে বেশি, বাট নর্মালি আর থাকে আমার বড়, B5 B6 এ এস থাকে ছোট। বাট এখানে যদি আমি তাকাই, এখানে দেখতেছি যে এস বড় আর ছোট। এটা অন্যতম একটা সাইন, সেটা হচ্ছে RVH, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির অন্যতম একটা ফিচার। তো আরো একটা জিনিস এখানে আমার জোন অফ ট্রানজিশন অ্যাবসেন্ট। হোয়াট ডু মিন বাই জোন অফ ট্রানজিশন? জোন অফ ট্রানজিশন কাকে বলে? জোন অফ ট্রানজিশন বলতে নর্মালি V3 and V4 যদি আমি তাকাই, এই যে দেখেন এখানে আর এবং এস, নর্মালি স্থিতিতে অবশ্যই আর এবং এস সেটা V3 হতে পারে অথবা V4 এ হতে পারে, আর এবং এস বোথ আর ইকুয়াল হবে। যদি কোনো কারণে সেটা যদি ইকুয়াল না হয়, সেটাকেই বলা হয় জোন অফ ট্রানজিশন অ্যাবসেন্ট। আর যদি আর এবং এস বোথ আর ইকুয়াল হয়, তাহলে সেটাকে বলা হয় জোন অফ ট্রানজিশন প্রেজেন্ট। তো নর্মালি যেই ইসিজিতে জোন অফ ট্রানজিশন প্রেজেন্ট থাকে সেটা নর্মাল, আর যেটা থাকে না সেটা অ্যাবসেন্ট। হ্যাঁ, তাহলে এখানে যে সমস্ত পেশেন্টের এইটা থাকবে যে জোন অফ ট্রানজিশন থাকবে না, সেইটাকে আমরা বলি পোর প্রগ্রেশন আর। সুতরাং এখানে পোর প্রগ্রেশন আরও বলা যায়। হ্যাঁ, তা আমরা আমাদের মেইন উদ্দেশ্য যে এই ইসিজির ডায়াগনোসিসটা করা, সেটা হচ্ছে এই ইসিজির ফাইনাল ডায়াগনোসিস তারা কি পাইলাম। দেখেন এই ইসিজির 1 নাম্বার আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে পেশেন্টের 1 নাম্বার যেটা পাইছি সেটা হচ্ছে রাইট অ্যাক্সিস এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন নাম্বার 1, লো ভোল্টেজ ইসিজি নাম্বার 2, নাম্বার 3 রাইট আর্টেরিয়াল ইনলার্জমেন্ট, তারপর আছে RVH পাইছি, RVH রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেয়েছি। হ্যাঁ, হাইপারট্রফি পেয়েছি। আর একটা জিনিস এখানে সেইটা বলি নাই, সেটা হচ্ছে এখানে আর রেগুলার আছে। হ্যাঁ, সেটা আর রেগুলার। দেখেন সব জায়গায় আমার কি আর রেগুলার, সব জায়গায় কি আর রেগুলার, বাট আমার শর্ট। নর্মালি এক আর থেকে আর আকারের দূরত্ব, নর্মালি এক আর থেকে আর আকারের দূরত্ব, নর্মালি এই আর থেকে এই আর এর দূরত্ব সেটা হবে অবশ্যই 3 থেকে 5টা বড় ঘর। 3 থেকে এই আর থেকে এই আর দূরত্ব কত হবে? অবশ্যই 3 থেকে 5টা বড় ঘর। হ্যাঁ, বড় ঘর, লার্জ স্কোয়ার। আমরা জানি একটা বড় ঘর সমান 5 মিলিমিটার। তাই এরকম 3টা যদি বলি তাহলে 15 মিলিমিটার, আর 5টা যদি হয় 25 মিলিমিটার। তার মানে আমার হচ্ছে 15 মিলিমিটার থেকে 25 মিলিমিটার। তো এখানে কিন্তু দেখেন আমার 15 মিনিমাম কমসে কম 15 মিলিমিটার হতে হবে, সেটা নাই। এখানে 5-10 একটু আছে। তো এবার এখানে প্রায় 137 বা 35 এরকম আছে হার্ট রেট, অনেক বেশি। হ্যাঁ, তো আর রেগুলার হার্ট রেট বেশি। এখানে একটা মজা, এই যে হার্ট রেটটা যে বেশি আছে, এখানে একটা মজা। এই জন্যই বলছি এটা অন্যতম একটা ফিচার, যে সমস্ত পেশেন্টে আমরা অনেক সময় আমরা এটা খেয়াল করি না, যে পেশেন্টে RBB আছে, যেমন এই পেশেন্টে RBB আছে, যে সাথে আমার কি আছে, আমার রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। আচ্ছা, সরি, একটা কল আসছিল। তো আমরা যেটা বলতেছিলাম যে রাইট অ্যাক্সিস, আমরা যেটা বলছি যে সাইনাস টেকিকার্ডিয়া আছে, সাথে যদি পেশেন্টের RVH থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অথবা শুধু RVB থাকে, এখানে RS আরও প্যাটার্ন আছে, তাহলে এই ইসিজির পূর্ণাঙ্গ ডায়াগনোসিসটা মোটামুটি যেটা হবে সেটা হলো 1 নাম্বার হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন নাম্বার 1, নাম্বার 2 আমরা পাইলাম RVH রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি RBB থাকে, সাথে যদি যে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, যেমন এখানে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তাহলে সেটা হলো বাইফেসিকুলার ব্লক। তাহলে সুতরাং এটা বাইফেসিকুলার ব্লকও আছে। এটা কি আর RBBর সাথে যে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন, তাহলে এটা বাইফেসিকুলার ব্লক আমরা বলতে পারি, কারণ এখানে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন সাথে RBB। হ্যাঁ, সুতরাং বাইফেসিকুলার ব্লক, এক কথায় বাইফেসিকুলার ব্লক, সাথে আমার RVH রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, সাথে সাইনাস টেকিকার্ডিয়া আছে, লো ভোল্টেজ ইসিজি আছে। তাহলে এই যে পেশেন্টের যে RVH আছে, সাথে আমার
সাইনাস টেকিকার্ডিয়া আছে। তাই আমরা যেটা বলছিলাম যে পালমোনারি এম্বোলিজম, এটা ফাইনাল ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম সাথে রাইট অ্যাট্রাল ইনলার্জমেন্ট, এটা মোস্ট পসিবিলিটি পালমোনারি এম্বোলিজম। এখন এটা পালমোনারি এম্বোলিজম আমরা যদি ফিচার দেখি ইসিজিতে, আগে ছিল ভাই, মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপগ্রেড হয়। এক সময় আমরা সেটা জানতাম যে সেটা হচ্ছে B1, এই যে লিম লিডে 1 S1 Q3 T3, S1 Q3 মানে 1-এ একটা ডিপ এস থাকবে, যেমন এখানে 1-এ একটা ডিপ এস আছে, এখানে যদিও 1-এ একটা ডিপ এস আছে, বাট Q3 মানে লিম লিডেতে কোনো কিউ নাই এখানে, এবং টিতে লিম লিডে একটা 3-তে একটা কিউ থাকার কথা সেটা নাই, এবং লিম লিডে 3-তে একটা টি ইনভার্সন থাকার কথা সেটাও নাই। এটা অনলি 20%, অনলি কত 20% মাত্র। কিন্তু যদি আমি পালমোনারি এম্বোলিজমের ফিচারগুলো দেখি, অনেকগুলো ফিচার আছে, তার ভিতরে এমন একটা ফিচার আছে যে পেশেন্টের 99% থাকে, সেটা হচ্ছে যে আমার যদি ইনফেরোয়ালি ইস্কেমিয়া বা ইনফেরোয়ালি টি ইনভার্সন যদি থাকে, সেটা অবশ্যই সিমেট্রিক্যাল টি ইনভার্সন, সাথে আমার অ্যান্টারোসেপ্টাল ওয়াল B1 থেকে B4 অথবা B1 থেকে B3-তে যদি ডিপ টি ইনভার্সন থাকে বা জায়ান্ট টি ইনভার্সন থাকে, জায়ান্ট টি ইনভার্সন এইটাকে বলা হয় 99% মোস্ট অফ দ্য পেশেন্টের এইটা থাকে পালমোনারি এম্বোলিজমে। এইটা একটা অন্যতম, যেটা 99%। এরকম অনেকগুলো ফিচার আছে। তারপরে 2 নম্বর ফিচার আছে যে পেশেন্টের যদি নন স্পেসিফিক টি ইনভার্সন থাকে অথবা নন স্পেসিফিক ST সেগমেন্ট ডিপ্রেশন থাকে, যেমন অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন যদি থাকলো, এইরকম ফিচার থাকলে সেটা 50% ক্ষেত্রে পাওয়া যায়। আবার দেখা যায় যে শুধুমাত্র সাইনাস টেকিকার্ডিয়া, যেমন এই ইসিজিতে আছে, শুধুমাত্র সাইনাস টেকিকার্ডিয়া আছে, তাহলে সেটা হলো 44% পেশেন্টদের থাকবে। তারপরে হচ্ছে RVH, যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। আমার কি আছে? আমরা এখানে যদি দেখি যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা কিন্তু ইসিজিতে পেয়েছিলাম, পাইছি না? আমরা অবশ্যই পাইছি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কি পাইছি? হাইপারট্রফি পেয়েছি। তো এই ইসিজিতে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যে আছে, এইটাও একটা পালমোনারি এম্বোলিজমের ফিচার। যে সমস্ত পেশেন্টের RVH থাকে, তা ওর পালমোনারি এম্বোলিজম হওয়ার পসিবিলিটি, যে এই পেশেন্টের যেমন সাইনাস টেকিকার্ডিয়া ছিল, তো শুধুমাত্র সাইনাস টেকিকার্ডিয়া থাকলে এই পেশেন্টের আমার হচ্ছে পালমোনারি এম্বোলিজম হওয়ার পসিবিলিটি 44%। তো এই পেশেন্টের যেহেতু পালমোনারি সাইনাস টেকিকার্ডিয়া আছে, তাহলে এইটা একটা ফিচার, 44% পসিবিলিটি আছে, নাম্বার 1। তারপরে এই পেশেন্টের RVH আছে, আমরা সেটাও পাইছি, এটাও পালমোনারি এম্বোলিজমের অন্যতম একটা ফিচার। আর পালমোনারি এম্বোলিজমের যদি পেশেন্টের RVH থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তাহলে এই পেশেন্টের আমার হওয়ার পসিবিলিটি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেইন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা RVH উইথ স্টেইন প্যাটার্ন যদি থাকে, সেইটা হলো 34%। তাহলে দুইটা অন্যতম ফিচার কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা পাইলাম হলো সাইনাস টেকিকার্ডিয়া 44%, 2 নম্বর পাইলাম হচ্ছে যে এই পেশেন্টের কি আছে, যে আমার RVH আছে। তাহলে RVH থাকলে সেটাও আমার কত 34% পসিবিলিটি অফ পালমোনারি এম্বোলিজম, 2 নম্বর। 3 নম্বর হলো এখানে ইনকমপ্লিট RBB আছে, সেটা ইনকমপ্লিট RBB অথবা কমপ্লিট RBB হোক, ইনকমপ্লিট RBB অথবা কমপ্লিট RBB হোক, এইটা থাকলে এই পেশেন্টের আমার RVH হওয়ার পসিবিলিটি 18% হতে পারে, 18% আমার হতে পারে, 18%। আচ্ছা, এবং এই পেশেন্টের আরো একটা জিনিস আছে, সেটা আছে কি, যে রাইট এক্সিস ডেভিয়েশন অথবা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন। এই পেশেন্টেরও আমার রাইট এক্সিস ডেভিয়েশন আছে না, 1-এ R এর চাইতে S এর গভীরতা বড়, তাহলে এখানে কি আমার রাইট এক্সিস ডেভিয়েশন আছে অথবা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন আছে। এরকম রাইট এক্সিস ডেভিয়েশন অথবা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন যদি থাকে, এই পেশেন্টেরও কি আমার RVH, আমার পালমোনারি এম্বোলিজম হওয়ার পসিবিলিটি আমার অ্যাবাউট বলা হয়েছে যে 16%। আর যদি রাইট এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন এরকম যদি থাকে, তাহলে এটার 16% আমার পসিবিলিটি। তারপরে রাইট অ্যাট্রাল ইনলার্জমেন্ট যেখানে আছে, যে রাইট অ্যাট্রাল ইনলার্জমেন্ট, কারণ এখানে COPD আছে পেশেন্টের, লো ভোল্টেজ ECG আছে, COPD, তাহলে এই COPDর জন্য যে রাইট অ্যাট্রাল ইনলার্জমেন্ট আছে, এইটার জন্য পসিবিলিটি
হ্যাঁ, এইটার জন্য আমার কি পালমোনারি এম্বোলিজম হতে পারে, তার হওয়ার পসিবিলিটি 9%। হ্যাঁ, কত? অ্যাবাউট 9%। তো দেখেন অনেকগুলো ফিচার আমরা পাইলাম। একটা সাইনাস টেকিকার্ডিয়া পাইলাম, RBH উইথ স্টেন্ট পাইলাম। 3 নম্বরে আমরা পাইলাম হচ্ছে যে রাইট এক্সিস ডেভিয়েশন অথবা এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন, সেটাও এই ইসিজিতে আছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমার হচ্ছে পেশেন্টের ইনকমপ্লিট RBB অথবা কমপ্লিট RBB, সেইটাও আছে। তারপরে পেশেন্টের আছে যে আমরা এখানে দেখলাম অনেকগুলো ফিচার। হ্যাঁ, সাইনাস টেকিকার্ডিয়া আছে, সাইনাস টেকিকার্ডিয়া, RBH উইথ স্টেন্ট প্যাটার্ন। তারপর হচ্ছে আপনার হচ্ছে যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পি পালমোনাল অথবা রাইট আর্টেরিয়াল ইনলার্জমেন্ট, পি পালমোনাল অথবা রাইট আর্টেরিয়াল ইনলার্জমেন্ট। তারপর হচ্ছে এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন অথবা রাইট এক্সিস ডেভিয়েশন। হ্যাঁ, রাইট এক্সিস ডেভিয়েশন, ইনকমপ্লিট RBB অথবা কমপ্লিট RBB। তো আমরা 5টা ফিচার কিন্তু এই সিরিজে আমরা পাইছি, এই সিতে 5টা ফিচার পাইছি। এখন হাউ উই ক্যান কনফার্ম। এখন আরেকটা কোশ্চেন, অনেক সময় ইসিতে আমার পুরো নর্মালও থাকতে পারে, সেটা অ্যাবাউট 18% পেশেন্টদের এরকম হতে পারে যে পেশেন্টের 18%, 18% পেশেন্টদের ইসিডি পুরো নর্মালও থাকতে পারে। তবে এইটা আমরা কনফার্ম করবো কিভাবে, হাউ ক্যান কনফার্ম। হ্যাঁ, পেশেন্টের এই ইসিডি দেখেন, এই পেশেন্টের যে ইসিডিটা দিয়েছে সেই ইসিডিতে ফিচারও কিন্তু সে বলে দিছে যে ব্রেথলেসনেস আছে, যে পালমোনারি এম্বোলিজম পেশেন্ট এখানেও কি ব্রেথলেসনেস থাকবে পেশেন্টের। হ্যাঁ, রেসপিরেটরি ব্রেথলেসনেস থাকবে, সাডেনলি সিভিয়ার চেস্ট পেন থাকবে, পেশেন্ট প্রলং বেড রেস্ট থাকে। এই যে COVID-19 পেশেন্টদের অন্যতম দায়ী হচ্ছে এই পালমোনারি এম্বোলিজম মরে যাওয়ার, মানে পেশেন্টের মরে যাওয়ার অন্যতম দায়ী হচ্ছে এই পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে পেশেন্ট মারা যাচ্ছে। হ্যাঁ, অথবা হার্ট অ্যাটাক করে পেশেন্ট মারা যাচ্ছে। তো এই পালমোনারি এম্বোলিজম হওয়ার পরে পেশেন্টের সাইনাস টেকিকার্ডিয়া হয়ে যায়, সাইনাস টেকিকার্ডিয়া হওয়ার পরে এখান থেকে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, হ্যাঁ, হার্ট অ্যাটাক করতে পারে। সুতরাং অ্যারিথমিয়া খুব ডেঞ্জারাস জিনিস। সুতরাং এখানে কোভিড পেশেন্টদের প্রলং বেড রেস্টে থাকে। এই যে আমরা এখন এই সময় কিন্তু মুভমেন্ট করি না, ঘরের ভিতরে থাকি। হ্যাঁ, তো সাধারণত এদের সিভিয়ার চেস্ট পেন থাকে, রেসপিরেটরি ব্রেথলেসনেস থাকে, হার্টের টেকিকার্ডিয়া থাকে। তো এটা আমরা কনফার্ম করবো কিভাবে, হাউ ক্যান কনফার্ম। তা আমরা এটা কনফার্ম করবার জন্য নর্মালি আমরা ইসিজিতে এই ফাইন্ডিংসগুলো আমরা পাবো, আমরা সাধারণত ডি ডাইমার করবো। ডি ডাইমার করলে এখানে ডি ডাইমার পজিটিভ হবে, এখানে পজিটিভ হবে। চেস্ট এক্সরে যদি করা যায়, চেস্ট এক্সরে, আমি একটু এক্সরে দেখাই আমার স্লাইড থেকে, একটু দেখেন। চেস্ট এক্সরে খুবই গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আমার শো করবে। সেটা হচ্ছে কি, চেস্ট এক্সরেতে এটা শ্যাডো থাকবে, নিউমোনিক কনসলিডেশন থাকবে এরকম। এই কনসলিডেশনগুলো এরকম অ্যাডমিশন সময় এরকম থাকতে পারে, আস্তে আস্তে খারাপ হয়ে যাবে পেশেন্টের এরকম। যেমন এই সিরিতে দেখেন, এই চেস্ট এক্সরে যদি দেখি, এখানে দেখেন এই যে কনসলিডেশন আছে, এখানে আমার কনসলিডেশন আছে, এই যে হ্যাঁ এরকম থাকবে, এরকম চেস্ট এক্সরে আস্তে আস্তে পেশেন্টের খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর নিউমোনিক কনসলিডেশন যেটা থাকবে সেটা আস্তে আস্তে আমার নিউমোনিয়া যে ডেভেলপটা বেশি হচ্ছে, আনট্রিটেড অবস্থা থাকলে পেশেন্ট এরকম আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়, একটা সময় একেবারে খারাপ হয়ে যায়। হ্যাঁ, কোনটা হার্ট কোনটা লাং কিছুই বোঝা যাচ্ছে না। এই যে হলো অ্যাডমিশন অবস্থা এরকম ছিল, তারপরে এরকম হয়েছে। হ্যাঁ, অ্যাডমিশন অবস্থা ছিল এরকম, তারপর হচ্ছে এরকম, এই যে এরপরে হচ্ছে 24 আওয়ার্স পরে এরকম। হ্যাঁ, তারপরে 48 আওয়ার্স পরে এরকম, তারপরে এত খারাপ অবস্থা। হ্যাঁ, এই লাস্টে হলো এইরকম হবে পেশেন্ট, এরকম। তো এই হলো অবস্থা 72 আওয়ার্সের পরে। তো এই জাতীয় রোগীকে আমরা হচ্ছে কনফার্ম করার জন্য আমরা কি করব, চেস্ট এক্সরে করলে আমরা এরকম ফাইন্ডিংস পাবো, নিউমোনিক শ্যাডো পাবো বা কনসলিডেশন পেতে পারি। তারপর হচ্ছে ডি ডাইমার করবো, ডি ডাইমার তো আমরা এখানে পজিটিভ পাবো। ইকো করবো, ইকো খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইকোতে আরবি ডিসফাংশন পাওয়া যাবে, ডাইলেটেড পাওয়া যাবে। আরবি এখানে ডিসফাংশন আমরা ইকোতে পাবো। হ্যাঁ, ইকো পাবো আমরা। গোল্ড স্ট্যান্ডার্ড যে পালমোনারি এম্বোলিজম সেটা হচ্ছে সিটি। হ্যাঁ, যদি করি, হ্যাঁ সিটি করলে, সিটি স্ক্যান করলে আমার লাঙের
এখানে তাহলে আমরা কনফার্ম হওয়ার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড এটাই হচ্ছে মেথড পালমোনারি কনফার্ম করার, সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য লাং। এটা করলে আমরা হচ্ছে কনফার্ম হব যে হ্যাঁ পালমোনারি এম্বোলিজম। এখন এই পালমোনারি এম্বোলিজম পেশেন্টকে আমরা কিভাবে ট্রিট করব, আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, এটা হচ্ছে আমরা পালমোনারি এম্বোলিজম কয় ধরনের হতে পারে। পালমোনারি এম্বোলিজম সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের হয় ভাই? সাধারণত 3 ধরনের হয়। একটা হলো পেশেন্টের ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম হয়, একটা হচ্ছে ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম হয়, একটা হচ্ছে সাব ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম হয়, আর একটা হলো নন ম্যাচিভ, এটা বেশি ম্যাচিভ না। হ্যাঁ, সাধারণত ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম কাকে বলে? ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম সাধারণত বলা হয় ওই সমস্ত পেশেন্টদের যাদের হচ্ছে যে ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম থাকে, ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম সাথে যে অবস্ট্রাকটিভ হাইপোটেনশন থাকে। অবস্ট্রাকশন হওয়ার কারণে, আমার লাংয়ের অবস্ট্রাকশন হওয়ার কারণে এখানে হাইপোটেনশন থাকে, যার এটাকে আমরা একটা বলি হ্যামোডাইনামিক আনস্টেবল। এই অবস্থাটাকে, এই কন্ডিশনটাকে বলা হয় হ্যামোডাইনামিক আনস্টেবল। যে ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম সাথে আমার কি, আমার পেশেন্টের হ্যামোডাইনামিক আনস্টেবল। দ্যাটস মিন এখানে সিস্টোলিক প্রেসার বিলো দা 90 মিলিমোল মার্কারি। হ্যাঁ, সিস্টোলিক প্রেসার 90 নিচে থাকবে, অথবা কার্ডিওজেনিক শক অথবা বিপি নন রেকর্ডেবল থাকতে পারে, যেটাকে আনস্টেবল কন্ডিশন বলা হয়। হ্যাঁ, আনস্টেবল, হ্যাঁ, পেশেন্ট স্টেবল না, সেটাকে বলা হয় ম্যাচিভ পালমোনারি এম্বোলিজম। আর সাবম্যাচিভ পালমোনারি এম্বোলিজম কাকে বলা হয়? পালমোনারি এম্বোলিজম যেটা সাধারণত আমার পালমোনারি ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম থাকবে, এখানে সিস্টেমিক হাইপোটেনশন থাকতে পারে। উইদাউট সিস্টেমিক হাইপোটেনশন মানে আমাদের কোনো হাইপোটেনশন থাকবে না, পেশেন্ট স্টেবল থাকবে। পেশেন্টের বিপি সাধারণত মোর দ্যান 90, সিস্টোলিক বিপি সাধারণত এখানে 90 বেশি থাকবে, তাহলে সেটাকে আমরা সাবম্যাসিভ পালমোনারি এম্বোলিজম আমরা বলবো। আর নন ম্যাসিভ যেটা লো রিস্ক, যেটা পেশেন্ট স্টেবল থাকবে, পেশেন্টে অত বেশি আগে যে দুটো ফিচার ছিল, যে ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম সাথে আনস্টেবল, অথবা ফিচার অফ দ্য পালমোনারি এম্বোলিজম সাথে আমার কি, আমার পেশেন্ট স্টেবল আছে, হ্যাঁ, যেটা সাবম্যাচিভ, আর এই দুটা ফিচার থাকবে না, তাহলে পালমোনারি এটা লো রিস্ক সাধারণত। এখন এটা ট্রিটমেন্ট কিভাবে করবো, ট্রিটমেন্ট প্ল্যানটা কি, ট্রিটমেন্ট একটা গোল আছে, আমাদের লক্ষ্যটা কি? আমাদের মেইন লক্ষ্যটা হচ্ছে প্রিভেন্ট ফার্দার যাতে পালমোনারি এম্বোলিজমটা না হয়। আমাদের পালমোনারি এম্বোলিজম হয়েছে, এটা থেকে যাতে এই প্রিভেন্ট করতে হয়, ফার্দার যাতে নতুন করে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ না করতে পারে। আর রিমুভাল অফ এম্বোলাই, ম্যাচিভ আর সাব ম্যাচিভ যেটা ছিল সেটা আমাদের রিমুভাল করতে হবে। আর পেশেন্টদের যে ম্যাচিভ অবস্থা যখন থাকে, পেশেন্ট হ্যামোডাইনামিক আনস্টেবল থাকে, সেই অবস্থাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি সেইটা আমাদের রাখতে হবে। তো আমরা একটা শক দেখাইতে পারি, এই শকটা যদি দেখি খুব সহজে কিন্তু আমাদের আমরা এই শকটা যদি দেখি একটু সুন্দর করে, যে একটা পেশেন্ট যখন ভর্তি হয় হসপিটালে, যে কোন পেশেন্টকে আমরা হসপিটালে রাখবো, সাধারণত আমরা যে পেশেন্ট যদি হ্যামোডাইনামিক আনস্টেবল যদি থাকে, হ্যামোডাইনামিক আনস্টেবল যদি থাকে, এই শকটা সুন্দরভাবে বলা আছে যে আসলে কিভাবে কি করতে হবে। যখন পেশেন্ট আমার হ্যামোডাইনামিক আনস্টেবল থাকবে, তখন আমাদেরকে, যদি পেশেন্ট হ্যামোডাইনামিক আনস্টেবল যদি থাকে, হ্যাঁ, এই পেশেন্ট আনস্টেবল, তার মানে হচ্ছে পেশেন্ট বিপি যদি লেস দ্যান 90, সিস্টোলিক প্রেসার যদি 90 কম অথবা নন রেকর্ডেবল থাকে, তখন এই পেশেন্টের আমরা অবশ্যই থ্রোম্বোলাইসিস করতে হবে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্ট থ্রোম্বোলাইসিস করবো, সার্জারি করবো, হ্যাঁ, ক্যাথেটার করতে হবে। তো এই পেশেন্টের যদি আনস্টেবল থাকে, আর যদি পেশেন্ট স্টেবল থাকে, হ্যাঁ, হ্যামোডাইনামিক স্টেবল, তার সিস্টোলিক প্রেসার ভালো আছে, তার যদি সিস্টোলিক প্রেসার ভালো থাকে, এই পেশেন্টকে সাথে ইভালুয়েট করতে হবে ক্লিনিক্যাল এবং কার্ডিয়াক যে ফিচার, তার কার্ডিয়াক ফিচারটা কি আছে, এবং এই পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে কিনা আমার ইকো করে দেখতে হবে, এবং এখানে সিটি স্ক্যানের রিপোর্টটা কি, হ্যাঁ, সেটা দেখতে হবে। টোপোনিন আইও এখানে আমরা করতে পারি। রিমেম্বার ইট, এখানে কিন্তু টোপোনিন আই ভেরি ইম্পর্টেন্ট, যে টোপোনিন অনেক সময় ভাইবা ধরে, যে টোপোনিন আই কিন্তু এখানে পজিটিভ হয়। এবং অনেক সময় স্যাররা বলেন যে বলতো স্ট্রেপ্টোকাইনেস আমরা আর কোন জায়গায় দিতে পারি, স্ট্রেপ্টোকাইনেস বা এসটিকে, হ্যাঁ, ফিব্রিনোলাইটিক এজেন্ট আমরা ST এলিভেটেড MI তে আমরা যে দেই, অথবা নিউ অনসেট অফ LVB তে আমরা দেই, হ্যাঁ, তো
তো আমরা নর্মালি গার্বাজা ক্যারেক্টার যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে আমরা এই দুটা জায়গায় দিই। এর ছাড়া আমরা কোথায় যদি দিতে পারি স্ট্রেপ্টোকাইনাস, তখন এই যে পালমোনারি এম্বোলিজম, এখানেও আমার স্ট্রেপ্টোকাইনাস আমরা দেই, এবং এখানে টোপোনিনাই পজিটিভ হয়। বাট এখানে টোপোনিনাই যে পজিটিভটা হয় সেটা নর্মালি স্টেলিবিলিটি এমআইতে যেরকম হয় বা নন স্টেলিবিলিটি এমআইতে হয় ওই রকম পাওয়া যাবে না। এখানে সাধারণত লেস দ্যান 5 ফোল্ট আমাদের নর্মালি আমরা যতটুকু থাকে নর্মাল রেঞ্জ থেকে 5 গুণের কম থাকবে। আর সাধারণত স্টেলিবিলিটি এমআই বা নন স্টেলিবিলিটি এমআইতে এটা 5 গুণের বেশি থাকে। অনেক সময় প্রশ্ন করতে পারে নন স্টেলিবিলিটি এমআইতে যদিও টোপোনিনাই অনেক থাকে সেখানে আমরা স্ট্রেপ্টোকাইনাস দেই না, বাট এখানে কেন দেই? বিকজ এখানে আমরা যেই থম্বাসটা ফর্ম করতেছে এই থমটা হচ্ছে ফিব্রিনের পরিমাণ বেশি থাকে। এখানে যে থম্বাসটা ফরমেশন হয়েছে এই থম্বাসে আমার কি ফিব্রিনের পরিমাণ বেশি, সুতরাং এখানে ফিব্রিনোলাইটিক এজেন্ট আমাকে দিতে হবে। বাট নন স্টেলিবিলিটি এমআইতে যদিও টোপোনিনাই রেজ অনেক বেশি, হ্যাঁ, বাট সেখানে আমরা ফিব্রিনের পরিমাণ কম থাকে। স্টেলিবিলিটি এমআইতে আমার ফিব্রিনের পরিমাণ অনেক বেশি, এবং আমার হচ্ছে পালমোনারি এম্বোলিজম সেখানেও যে থম্বাসটা ফরমেশন হয়েছে এই থম্বাসের আমার কি ইসের পরিমাণও বেশি, ফিব্রিনের পরিমাণ। সুতরাং ফিব্রিনকে লাইসিস করে এমন ড্রাগ দিতে হবে। সুতরাং এখানে এই জন্য আমরা স্ট্রেপ্টোকাইনাস আমরা এখানে দেই। সুতরাং এই স্ট্রেপ্টোকাইনাস আমরা দিতে পারি। এই জন্য থ্রম্বোলাইসিস এখন আমরা করতে হবে। থ্রম্বোলাইসিস আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা স্ট্রেপ্টোকাইনাসের মাধ্যমে করতে পারি, হ্যাঁ। তো সাধারণত আমরা এখানে আমরা দেখলাম যে সেটা হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার যদি থাকে, আমার ডিডাইমার যদি পজিটিভ হয়, সিটি স্ক্যান যদি করে পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার থাকে অ্যাকুট কন্ডিশনে, অবশ্যই আমার দিতে হবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি ইন্টারনেটে দেখলাম যে আপ টু 14 ডে 14 দিন পর্যন্ত দেওয়া যাবে, হ্যাঁ। যদিও তো আমি আমার স্যারদের সাথে কনভারসেশন করছিলাম, বলছি হ্যাঁ এটা ইন্টারনেটে যেহেতু আছে, হ্যাঁ দেওয়া যায়। পেশেন্টের যদি ক্লিনিক্যাল ফিচার থাকে, আপনার অনেক সময় দেরি করে আসে পেশেন্ট, হিউজ পরিমাণ ক্রেপস থাকে, হ্যাঁ, ফেইলুর থাকে, হ্যাঁ, এরকম হিউজ পরিমাণ। একটু মজার বিষয় হচ্ছে এই পেশেন্টের যদিও লাং বেস পুরা ক্লিয়ার থাকে, একটা মজার বিষয়, যদি অসকালটেশন করা হয় কোনো ক্রেপস থাকে না। নর্মালি হার্ট ফেলিউর পেশেন্টের কি ক্রেপস থাকবে, বাট এই সমস্ত পেশেন্ট লাং বেস পুরা ক্লিয়ার থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ, ব্রেথলেসনেস হবে, রুগী বলবে প্রচন্ড শ্বাসকষ্ট, হ্যাঁ, কিন্তু অসকালটেশন করলে লাং বেস ক্লিয়ার। এইটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম আরো একটা গুরুত্বপূর্ণ ফিচার। সুতরাং এই জাতীয় পেশেন্টকে আমরা থ্রম্বোলাইটিক এজেন্ট আমরা টিপিও দিতে পারি, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ, সেটাও দিতে পারি। আমরা এই জাতীয় ড্রাগ আমরা দিতে পারি। আর যেটা আমরা বলতেছিলাম, গ্রাফটা আমরা শেষ করি। গ্রাফটা যদি পেশেন্টের যদি দেখা যায় ইকো করার পরে যদি এরকম দেখা যায় পেশেন্টের যদি কোনো ডিসফাংশন বা ইনজুরি নাই, তাহলে এই পেশেন্টের কন্টিনিউ আমরা দিতে হবে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, এবং এইটাকে এই জাতীয় রোগীকে আমরা হসপিটাল থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। এটা না ভর্তি করলেও হয়, বাসায় পাঠিয়ে দেবো। এবং পেশেন্টের যদি ডিসফাংশন থাকে, প্রথম ছিল থাকে নাই, মানে ইকো আমার কোনো আরভি ডিসফাংশন নাই, তাহলে এই জাতীয় সাধারণত আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিয়ে দিতে পারি, যেটা আমরা ওই যে 3 নাম্বার ক্রাইটেরিয়ার ভিতরে পড়ছিলাম যে লো রিস্ক, যেটা পালমোনারি এম্বোলিজম, এটা হলো লো রিস্ক পালমোনারি এম্বোলিজম হবে। এই জাতীয় পেশেন্টকে বাসায় বসে চিকিৎসা করলেও হবে। এটা আমরা সাধারণত অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আমরা পাঠাই দেবো। যেমন আমরা সাধারণত এখানে ওরালি আমরা দেই, অথবা অথবা অ্যানোক্সিপ্যারিনও আমরা এখানে দিতে পারি। আর যদি ডিসফাংশন থাকে এখানে কন্টিনিউ অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, এবং এখানে অ্যাডমিশন রাখতে হবে, মেডিকেল ওয়ার্ডে এখানে পেশেন্টকে অ্যাডমিশন রাখতে হবে। আর যদি পেশেন্টের ডিসফাংশন থাকে এবং সাথে ইনজুরি থাকে তাহলে এই জাতীয় পেশেন্টদের অবশ্যই আইসিইউ লাগবে, আইসিইউ সাপোর্ট অবশ্যই লাগবে, হ্যাঁ, আইসিইউ সাপোর্ট লাগবে, এবং এখন থ্রম্বোলাইসিস করতে হবে, হ্যাঁ, পেশেন্ট। তবে থ্রম্বোলাইসিস করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেশেন্ট আমার ম্যাসিভ ব্লিডিং রিস্ক ফ্যাক্টর আছে কিনা। যদি ম্যাসিভ ব্লিডিং রিস্ক ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে আবার আমরা থ্রম্বোলাইসিস করতে পারবো না। সেক্ষেত্রে আমরা তাহলে কি দেবো? সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে পেশেন্টের এখন ম্যাসিভ ব্লিডিং ডিসঅর্ডার আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় পেশেন্টে সাধারণত আমরা
ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দেই এবং অ্যান্টিফিউরিনোলাইটিক আমরা দেই, অ্যান্টিফিউরিনোলাইটিক আমরা এখানে দেব। তো এবং মোটামুটি এইভাবে আমাদের পেশেন্ট যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে খুব সহজে পেশেন্ট আমরা ম্যানেজ হবে। তো আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আপগ্রেড তথ্যগুলো আমাকে নিতে হবে। এই S1 Q3 T3 একটা জানি আর বাকিগুলো জানবো না, এটা কিন্তু ঠিক না। আমাদের অবশ্যই আপগ্রেড তথ্যগুলো নিতে হবে এবং পেশেন্টের ক্লিনিক্যাল, এই রোগীর ক্লিনিক্যাল ফিচারও কিন্তু ছিল, দেখেন অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে। সুতরাং এই রোগীকে যেহেতু, এবং বিপি কি অবস্থা আমি জানি না, এই তানভীর ভাই বিপিটা বলে নাই, বিপি যদি এরকম থাকতো যে পেশেন্টের এই জাতীয় রোগী যেহেতু স্যাচুরেশন অনেক কম, এই জাতীয় রোগীকে আমরা থ্রোম্বোলাইসিস করলেই সবচেয়ে বেস্ট, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এবং সাথে এই জাতীয় পেশেন্টকে লং টাইম ফার্দার ম্যানেজমেন্ট করতে হয়, এটা স্টেবল হওয়ার পরও ওরালি দিতে হয়। এবং এখানে আমরা থ্রোম্বোলাইসিস করার পরও আমরা যদি সাকসেসফুল থ্রোম্বোলাইসিস না হয় তা আমরা এখানে হ্যাপারিন, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এই জাতীয় ড্রাগ আমরা এখানে ব্যবহার করতে পারি এবং লং টাইম পেশেন্টকে আমরা ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিতে পারি। রিভারক্সাবান নামে যেটা পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে, এটা আমরা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারি, এই জন্য যাতে ফার্দার নতুন করে পার্মানেন্ট এম্বোলিজম ডেভেলপ না করে। তো এটাই ছিল আজকের মোটামুটি আলোচনার বিষয়। তো ধন্যবাদ সকলকে। অনেক ভাই বলছে যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। আমি দোয়া চাচ্ছি আমাদের স্যারের জন্য, আমার যে শিক্ষক, প্রিয় শিক্ষক আমাকে সবসময় ধরে শিখাচ্ছেন, আমার স্যারের জন্য আমি বিনীতভাবে সকল কাছে দোয়া চাচ্ছি। আমাদের সালাউদ্দিন স্যার, সে করোনা আক্রান্ত, তার ফ্যামিলিও আক্রান্ত। আলহামদুলিল্লাহ স্যার অনেকটাই আগের চাইতে ভালো। আমার ওস্তাদ, আমার গুরু সবসময় আমাকে ধরে শিখাচ্ছেন। এবং অন্যান্য স্যার, অন্যান্য ভাই বোনদের জন্য যারা করোনা আক্রান্ত তাদের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমাদের নতুন ব্যাচ ইসিজি উইথ এসেনশিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, আদার ডিজিজ, নতুন ব্যাচ শুরু হচ্ছে। এবং জিপি প্র্যাকটিস ফর হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলো। আপনারা যারা করতে চান করতে পারেন। 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হবে। দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা ভালো জিনিস শিখে মানুষের সেবা করতে পারি এবং আমাদের সেবার মাধ্যমে অন্যের উপকার হয়, আমরা আপগ্রেড তথ্য জানতে পারি, অন্যকে জানাইতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক এবং যার দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমাদের ভালোই হয়। ধন্যবাদ সকলকে। আশা করি আপনারা সকলে উপকার পাইছেন। তো যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো ধরনের প্রবলেম এখানে পোস্ট দিবেন ইনশাআল্লাহ। আমাদের বড় বড় স্যাররা আছেন ইনশাআল্লাহ, ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা অবশ্যই এটা সলভ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।